হাই এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। সকলের দোয়ায় আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে আছি অমৃত বিশ্বাস। আজকে শেখাবো আপনাদের ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে পানি। এটা আপনারা আসলে কন্টিনিউ যদি ঠিক মতন করেন তাহলে বুঝতে পারবেন। চলেন শুরু করি। ট্যাগ কোশ্চেন সমান পানি লিখছে, এটার বিষয় হলো আপনারা যদি এই ক্লাসটি ঠিক মতন করেন তাহলে আপনারা 5-এ 5 পাবেন, এটা কনফার্ম আমি বলতে পারতেছি। আচ্ছা, প্রথমে আমরা যে বিষয়টা জানবো অক্সিলারি এবং মডাল অক্সিলারি। আসলে এটা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তবে আবার বলছি, অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি যেগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, ইউজ টু, ডেয়ার, এগুলো হচ্ছে আপনাদের মডাল অক্সিলারি। আসলে ট্যাগ কোশ্চেন মূলত করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনাদের যদি একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় তাহলে ওইটাকে আমরা নেগেটিভ করব। কীভাবে নেগেটিভ করব? আমরা যে সেন্টেন্সটার অক্সিলারি ভার্বটা ছিল ওই অক্সিলারি ভার্বের সাথে ইন কমাটি যোগ করে ওইটা নেগেটিভ করব। ট্যাগ কোশ্চেন মূলত এটাই। আর আপনার যদি অ্যাফার্মেটিভ বলতে নেগেটিভ হয় তাহলে আমরা ওই নটটা বাদ দেবো। এই হচ্ছে আসলে মূল ট্যাগ কোশ্চেনের নিয়ম। তবে কিছু সামান্য নিয়ম আছে, এটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে মানে 1 ঘন্টা আপনার সময় দেবেন, তাহলে 5-এ 5 পাবেন, এটা আমি কনফার্ম। আপনি নিয়মিত আসলে এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আপনার এই বন্ধু যে এর পরে নট যোগ হবে প্লাস সাবজেক্ট। আপনার যখন এই অক্সিলারি ভার্বগুলো একটা সেন্টেন্সের মধ্যে থাকবে তারপরে আপনি কি করবেন, এর সাথে নট যোগ করবেন এবং তারপরে সাবজেক্ট দেবেন প্লাস প্রশ্নবোধক চিহ্ন বাধ্যতামূলক দিতে হবে। আর যদি এরপরে নট থাকে, এই যে মডাল অক্সিলারি আর অক্সিলারি ভার্ব এই কয়টাই, আর এর বাইরে নেই, এরপরে যদি আসলে আপনার নট থাকে তাহলে নটটা বাদ যাবে, তারপরে সাবজেক্ট। আর আপনার সামান্য কিছু নিয়ম, এর বেশি না, আপনি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন। অক্সিলারি ভার্ব না থাকবে, আসলে যখন আপনার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকবে তখন আপনি কি করবেন, এটা দুইটা নিয়ম। আপনি প্রেজেন্ট টেন্সে পড়লে ডু ডাস, আর পাস্ট টেন্সে পড়লে ডিড। এখন আপনারা প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স কীভাবে চিনবেন, এইটা হচ্ছে সহজভাবে আমি বুঝাচ্ছি। মনে করেন আছে হি গোস টু স্কুল। আচ্ছা, এখানে আপনাদের এই সেন্টেন্সটা আসলে অক্সিলারি আছে মনে আছে, আমার মনে আছে অক্সিলারি নাই, তাই আসলে অক্সিলারি নাই যেহেতু আমরা সাবজেক্টে তার ভাগ থাকে, এটা আমরা দেখো আসলে গোস, এটা আমরা দেখে চিনবো যে আসলে কোন টেন্সে পড়ছে। আসলে এটা প্রেজেন্ট টেন্সে পড়ছে, যখন ভার্বের সাথে এস বাই এস থাকবে তখন প্রেজেন্ট টেন্স, আর ভার্বের সাথে এস বাই এস না থাকলেও প্রেজেন্ট টেন্স। আর যদি ভার্বের সাথে ইডি থাকে তখন আসলে পাস্ট টেন্স হবে। তাহলে আমরা এখানে ভার্বের সাথে ইএস আছে তাহলে প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট টেন্সে যেহেতু দুইটা অক্সিলারি ভার্ব, আমরা এখন কোনটা ব্যবহার করব এই বিষয় না, তাহলে ডু ব্যবহার করবো না ডাচ ব্যবহার করবো? ডু ব্যবহার করতে পারি, ডাচ ব্যবহার করতে, এই তো। তবে আমরা এখানে আসলে ডু ব্যবহার করতে পারবো না। যখন আপনার ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকবে তখন আপনারা লিখবেন ডাস। কি লিখবেন? ডাস। মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকবে তখন লিখবেন কি? ডাস। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? প্রথমে গোস আছে, এই জন্য আমরা কি লিখবো? ডাস, ডিও ই এস, ডাস। তারপরে এখন যেহেতু নেগেটিভ না, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেহেতু এটা নট নাই তাহলে আমরা কি করব, এর সাথে নট যোগ করব। নট যোগ করার নিয়ম হচ্ছে এন কমা টি, ডাজেন্ট। এখন ডাজেন্ট আছে, তারপরে আমরা নিয়ম অনুসারে নট যোগ করবে, তারপরে সাবজেক্ট, সাবজেক্টকে হি। ওকে, তারপর কি? বাধ্যতামূলক প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আচ্ছা, এরপরে আরেকটি সেন্টেন্স দেখি। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখেন, হি গো টু স্কুল। এটা কোন টেন্সে পড়ছে আসলে? আসলে এখানে অক্সিলারি ভার্ব নাই, যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট টেন্সে পড়ছে না পাস্ট টেন্সে পড়ছে এটা দেখতে হবে। তাহলে প্রেজেন্ট টেন্সে পড়ছে নাকি পাস্ট টেন্সে পড়ছে? ভার্বের সাথে ইডি যোগ করলে বা ভার্বের পাস্ট ফর্ম থাকলে সেটা পাস্ট ফর্ম, কিন্তু ভার্বের সাথে এটা কি কিছুই যুক্ত নাই, তাহলে আমাদের প্রেজেন্ট টেন্স অবশ্যই। তাহলে প্রেজেন্ট টেন্সে বলে ডু বা ডাস, দুইটার একটা বসাই দেবে। এখন দুইটার একটা বসানো, আমরা আগে বলছিলাম যে প্রেজেন্ট টেন্সে বলে যখন ভার্বের সাথে এস বি এস যুক্ত থাকবে তখন কি হবে,
ডাস। আর যখন ভার্বের সাথে এস যুক্ত থাকবে না তখন আমরা কি লিখবো? ডু। তাহলে এটা কি হবে? ডু। আসলে ডু বসাইলাম। আচ্ছা, এখন এই সেন্টেন্সটা আসলে কি নেগেটিভ না অ্যাফার্মেটিভ? আপনারা তো দেখে বুঝছেন আসলে নেগেটিভ না, যেহেতু এখানে কোনো নেগেটিভ সেন্টেন্স নাই বা নট নেই, তাহলে আমরা কি করব? এর সাথে কি করব? নট যোগ করতে হবে। এটা কোশ্চেনের নিয়মই, যখন অ্যাফার্মেটিভ থাকে তাকে নেগেটিভ করতে হবে। আচ্ছা, নট যোগ করার নিয়ম এন কমা টি। আচ্ছা, এই গেলে ডোন্ট। ওকে, তারপর কি হবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি? হি। আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা, এই এই হচ্ছে নিয়ম, বেসিক নিয়ম। এটা আপনি কনফার্ম, এটা ম্যাক্সিমামই সেন্টেন্সে একটা কোশ্চেনে 5টার মধ্যে একটা এরকমের থাকবে, তাহলে আপনার অ্যান্সার এরকমের দেবেন, এক এক পেয়ে যাবেন অবশ্যই। আচ্ছা, এখন পাস্ট টেন্সের একটা নিয়ম করাচ্ছি। আচ্ছা, হি লাইকড হিম। ওকে, এখন এটা কোন ধরনের সেন্টেন্স আমরা বুঝবো? এটা আসলে এর মধ্যে অক্সিলারি ভার্ব নাই যেহেতু, তাহলে মূল ভার্বের দিকে তাকাই দিবে আসলে কোন টেন্সে পড়ছে নাকি, এটা তো বিষয়। প্রেজেন্ট অথবা পাস্ট, এই দুইটা ছাড়া আর বেশিরভাগ ম্যাক্সিমাম এই দুইটাই হয়। তাহলে প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট টেন্সে পরে ভার্বের সাথে এস বি এস থাকলে তাহলে আমরা এটা জানি ডু ডাস। এখন ভার্বের সাথে ইডি থাকলে ওইটা আমরা কি ধরবো? পাস্ট টেন্স। ভার্বের সাথে যখন ইডি থাকবে তখন আমরা কি ধরবো? পাস্ট টেন্স। এখন পাস্ট টেন্সের আসলে আমরা জানি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি আসলে? ডিড। এন্ড এটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? যেটার সাথে নট নাই তাহলে অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে কি করতে হবে? আমাদের এটা নেগেটিভ করতে হবে। তাহলে কি লিখতে হবে? যেহেতু ইডি আছে, ডিডেন্ট। ডিডেন্ট এন কমা টি। আচ্ছা, সাবজেক্ট কি আছে? হি। ওকে, আচ্ছা, এই গেল আপনার মোটামুটি বেসিক নিয়ম। আসলে এটা থেকে আপনার কি বলবো, এটা কোশ্চেনে মিনিমাম 3টে আসবে এরকমের সেন্টেন্স। এরকমের 3টে সেন্টেন্স আসবে, তাহলে আপনার 5-এর মধ্যে কত পাইলেন? 3 পাইলেন, কনফার্ম 3 হয়ে গেল। আসলে তিনটা কনফার্ম না পাইলে আপনারা পরবর্তীতে আমার কমেন্ট বক্সে বলেন যে আসলে আপনারা পান নাই ঠিক মতন। আসলে এটা ঠিক মতন যদি আপনি বুঝতে পারেন, এটুকু 100-এর মধ্যে 100, মানে 3-এর মধ্যে 3 পাবেন কনফার্ম, এটা আমি বলে দিলাম। আচ্ছা, এর পরবর্তীতে এটা নিয়মে কিছু করাচ্ছে আরো। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখুন। এই সেন্টেন্সটা আসলে আমাদের প্রথম কি করতে হবে? আচ্ছা, এই কয়টার মধ্যে অক্সিলারি ভার্ব কি এটা আছে? ওয়াজ। ওয়াজ কি আছে এখানে? অবশ্যই আছে, এই যে ওয়াজ আছে। তাহলে আমরা এটা কি নেগেটিভ না? নেগেটিভ আছে এখানে? নো, নেগেটিভ নাই। তাহলে আমাদের কি করতে হবে? এটার সাথে কি নট যোগ করতে হবে এবং সাবজেক্ট বসাই দিতে, তাহলে কি এনাফ। তাহলে আমরা কি করব? ওয়াজ এন্ড এন কমা টি, তারপর কি সাবজেক্ট হি। ওকে, প্রশ্নগত এই কেন না? ওয়াজের সাথে নট নাই, তাহলে নট আমরা যোগ করছি এবং হি সাবজেক্ট দিছি। ওকে, এরপর একটা নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখুন, হি ইজ নট এ গুড স্টুডেন্ট, মানে কি? সে হয় না একজন ভালো ছাত্র। ওকে, আচ্ছা, এখানে কি দেখি নেগেটিভ না অ্যাফার্মেটিভ? যখন আমি বলছিলাম যে অক্সিলারি ভার্বের সাথে নট থাকবে তখন এটা কি নেগেটিভ সেন্টেন্স। তাহলে কি এটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স। তা নেগেটিভ করতে হলে কি, যখন নট থাকবে নটটা কি হবে? বাদ যাবে, শুধু অক্সিলারি ভার্বটা পাবে বসবে, তারপরে কি সাবজেক্ট। আচ্ছা, তাহলে কি হবে এখন? এটা তো আপনারা বুঝতে পারছেন, ইজ হি। ওকে, এটা না বোঝার কিছুই নেই। এরপর এই নিয়মটা দেখুন, সাবজেক্ট হিসাবে নাম থাকবে যখন পুরুষ বুঝাবে তখন কি হবে? হি, এবং যখন মহিলা বুঝাবে তখন সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করতে হবে? সি। আর যদি একের অধিক বুঝায় তাহলে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হবে। দেখুন একটা সেন্টেন্স দেখুন,
আর রোহিত ইজ এ গুড স্টুডেন্ট। আচ্ছা এখানে সাবজেক্ট হিসেবে হি নাই, সি নাই, তারপর কোনো কিছু নাই, একটা আছে না, তাহলে আমরা কি সাবজেক্ট হিসেবে কি ব্যবহৃত করবো? সাবজেক্ট হিসেবে যখন পুরুষ বুঝাবে তাহলে আমরা কি ব্যবহৃত করবো? হি। আচ্ছা এই হিটে বসাইলাম। তারপরে আমার অক্সিলারি ভার্ব আছে, সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে। অক্সিলারি ভার্ব আছে ইজ, এটা নেগেটিভ সেন্টেন্স না, তাহলে কি করতে হবে? ইজন্ট হি। ওকে, তারপরে উদাহরণ, শ্রাবণী ইজ এ বেস্ট স্টুডেন্ট। আচ্ছা এটা না, কি নাম? মহিলা, তাহলে কি করতে হবে? সাবজেক্ট হিসেবে এখানে আমরা জানি যে সি ব্যবহার করতে হবে সাবজেক্ট হিসেবে, সি। আচ্ছা তারপরে কি করতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে, ইজ আনলাম। তারপর কি নট নাই, অক্সিলারির সাথে নট নাই, তাহলে কি করতে হবে? নট যোগ করতে হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যখন একের অধিক বুঝায় সাবজেক্ট হিসেবে, একের অধিক যখন বুঝায় কি রকমের? সেন্টেন্সটা দেখুন, শ্রাবণী, মিষ্টি, ঝর্ণা, অভি আর দ্য বেস্ট ফ্রেন্ড। ওকে, তারা চারজনে কি মানে ভালো বন্ধু। আচ্ছা এরপরে আমরা সাবজেক্ট হিসেবে মানে অনেকজন পাইয়ে গেছে, এখন কি করা আছে? কি করা আছে দেখি, শ্রাবণী, মিষ্টি, ঝর্ণা, অভি আর দ্য বেস্ট ফ্রেন্ড। এখন কজন? একের অধিক, 1 2 3 4টা নাম। তাহলে আমরা কি বলছিলাম? একের অধিক যখন কিছু বুঝাইবে, নাম বুঝাইবে, তখন আমরা কি কি করব? দে ব্যবহৃত করব, সাবজেক্ট হিসেবে কি দে। আচ্ছা সেন্টেন্সটা দে বসাইলাম। আচ্ছা দে না, এখন অক্সিলারি, অক্সিলারি সেন্টেন্স আছে কিনা? আছে, আর লিখলাম না। আচ্ছা এই সেন্টেন্সে আর এর সাথে কি নট আছে কিনা? নট আছে, নট নাই, তাহলে আমরা কি জানি? নট না থাকলে নট যোগ করতে হবে। আশা করি সকলে বুঝতে পারছি। তারপরে সেন্টেন্সের শুরুতে যদি লেটস থাকে, লেটাস থাকে, তাহলে উত্তর হিসেবে কি ব্যবহৃত হইবে? শ্যাল। এক কথা কি? শ্যাল উই, শ্যাল উই। আচ্ছা একটা উদাহরণ দেখি, লেটস গো টু স্কুল। এখন এই সেন্টেন্সের সাবজেক্টও নাই, ভার্বও নাই, মানে কোনো কর্তাও পাচ্ছি না, মানে অক্সিলারি ভার্বও পাচ্ছি না। এখন কি আমরা কি করব? আমরা জানি কি রুলে লেটস বা লেটাস থাকলে কি উত্তর হিসেবে কি হবে? শ্যাল। আর কোনো কিছু করার দরকার নেই না। 1 মার্ক নাকি? এটা পরীক্ষায় আপনার 5টা কোশ্চেনের মধ্যে একটা থাকবে। তারপরে আরেকটা আছে লেট আস গো টু স্কুল। আমরা তাহলে কি ব্যবহার করব? শ্যাল উই। আচ্ছা এই রুলটা দেখুন, যখন সাবজেক্ট হিসেবে যখন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামান, এনিবডি, এনিওয়ান, আইদার থাকে, তখন আমরা সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করব? দে। আচ্ছা এটা উদাহরণে যাই, এভরিবডি লাইকড ইউ। আচ্ছা প্রথমে সাবজেক্টটা পাইলাম এভরিবডি, এইটার মধ্যে আছে, আর অক্সিলারি ভার্ব নাই যেহেতু, তাহলে মূল ভার্বের দিকে তাকাই দেবে, লাইকড আছে। আমরা জানি ই থাকলে কি হবে? ডিড। কি হবে? ডিড। এটা কি নেগেটিভ সেন্টেন্স? না, নেগেটিভ না, নট নাই, কোনো জায়গায় নট নাই বা নেগেটিভ কোনো শব্দ নাই। তাহলে আমরা অবশ্যই কি লিখবো এখানে? ডিডেন্ট। ডিডেন্ট। আচ্ছা ডিডেন্ট লেখা গেল। এখন সাবজেক্ট হিসেবে কি আছে? এভরিবডি। এভরিবডির জন্য আমরা কি লিখবো সাবজেক্ট হিসেবে? দে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এর পরবর্তীতে সাবজেক্ট হিসেবে প্রথমে যদি নাইদার, নো ওয়ান, নন, নাথিং ইত্যাদি থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। এ সেন্টেন্সে আসলে অক্সিলারি ভার্বের সাথে কিন্তু তখন নট হবে না, কেন? এগুলো একটা নেগেটিভ ওয়ার্ড, যেরকম নো, নন, নো আছে সবটার সাথেই, এই জন্য এটার সাথে কি নট হবে না। আর সাবজেক্ট হিসেবে এটার পরিবর্তে কি ব্যবহার হবে? ইট। তাহলে আমরা কি প্রথমে ধরুন ইট লিখলাম, এই পেশে ইট। আচ্ছা ইট লিখলাম, এখন নট তো বসানো যাবে না, তাহলে অক্সিলারি ভার্বটা কি? নো সুগার, বস্তু বস্তু বুঝাইছে, ইস। অক্সিলারি ভার্বটা কি আছে? ইস। আচ্ছা অবশ্যই বুঝতে পারছেন কেন নট হলো না, কেন? যেহেতু এই সেন্টেন্সটা কি আছে? নো আছে, নো থাকলে কি নট হবে না। আর সাবজেক্ট হিসেবে কি পাবে? ইট। যেহেতু নাইদার, নো ওয়ান, নন, এগুলো থাকলে কি হবে সাবজেক্ট হিসেবে? ইট। তার পরবর্তী রুলে যাই, সাবজেক্ট হিসেবে যখন আসলে বস্তু বস্তু বুঝিয়ে,
তখন আমরা সাবজেক্ট হিসেবে কী ব্যবহৃত করবো? ইট। কী ব্যবহার হবে? ইট। যেরকম বুক, বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, মানে বই হয় খুবই প্রয়োজন ফর আস, আমাদের জন্য। আচ্ছা, বুকটা কি? বুকটা আসলে বস্তুবাচক, এটা আপনারা বুঝতে পারছেন। তাহলে সাবজেক্ট হিসেবে কী ব্যবহার করতে হবে? ইট। এবার লিখলাম আমরা ইট। আচ্ছা, ইট। আচ্ছা, তারপরে এখন ইজ আছে, অক্সিলারি কি আছে? ইজ। এটা নেগেটিভ শব্দ না, এর মধ্যে নেগেটিভ কোনো শব্দ নাই এবং নটও নাই। তাহলে আমরা কি করতে হবে? অক্সিলারির সাথে নট যোগ করতে হবে। তো আমরা কি লিখবো? isn't it, isn't it। এই নিয়মটা দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভার্ব দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স যখন ভার্ব দ্বারা শুরু হবে, তাহলে উত্তর হিসেবে কি লিখবেন? উইল ইউ বা ওন্ট টু, এক কথায়। এরপর আর কিছুই লেখার দরকার নাই। ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে উত্তর হিসেবে উইল ইউ ওন্ট টু, দুইটার একটা লেখলেই হবে। যেরকম একটা এক্সাম্পল, সলভ দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম, ভার্ব দ্বারা শুরু হয়েছে সলভ। তাহলে আমরা ভার্ব দ্বারা যখন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে আমরা কি করবো? উইল ইউ, উত্তর হিসেবে কি দেবো? উইল ইউ বা ওন্ট টু, যে কোনো একটা লিখবেন, দুইটা লিখবেন না, একটা লিখলেই এনাফ। ওন্ট ইউ, ওকে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স যখন ডু নট, নেভার দিয়ে শুরু হইবে, তখন উত্তর হিসেবে কি হবে? উইল ইউ, 1 মার্ক, অটো। যেরকম একটা এক্সাম্পল, ডু নট ডিস্টার্ব মি, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়েছে, ডু নট বা নেভার দুইটার মধ্যে কি দিয়ে শুরু হয়েছে? ডু নট। তাহলে আমরা কি করব? উত্তর হিসেবে দেবো কি? উইল ইউ, শেষ, উইল ইউ, এনাফ। বাক্যের মধ্যেও যদি নেভার, সেলডম, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল থাকে, তাহলে নট হবে না। এটা কি? আসলে এগুলো নট হবে না কেন সেন্টেন্সে থাকলে? আসলে এগুলো হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, তাই সেন্টেন্সের সাথে অক্সিলারি ভার্বের সাথে নট হবে না। যেরকম একটা সেন্টেন্স দেখাই, এক্সাম্পল, দেয়ার ইজ লিটল ওয়াটার, দেয়ার ইজ কি? লিটল ওয়াটার। এই লিটলটা কি? লিটলটা কি? এখানে আছে একটা লিটল, এই যে লিটল আছে, এটা কি বাক্যের মধ্যে আছে? এটা এই বাক্যটার মধ্যে কি আছে? লিটল, মানে এটা কি? এটা নেগেটিভ শব্দ। তাহলে আমরা কি অক্সিলারি ভার্বের সাথে কি নট যোগ করতে পারবো? তাহলে আমরা কি লিখবো? ইজ। নট তো আর হবে না, আর সাবজেক্ট হিসেবে কি আছে? দেয়ার। আচ্ছা, তারপর লাস্ট, এরপর আর বেশি নিয়ম নাই, মানে এই যে কটা রুল দিছি, মানে এইটা যদি আপনারা করেন, তাহলে 100-এ 100, 5-এ 5 পাবেন। তারপর লাস্ট নিয়ম যেটা, এরপর আর নিয়ম সেরকমের নাই, এই কটা করলেই না। বেসিক নিয়ম, যখন মানে সাবজেক্ট হিসেবে দে হবে, দে, যখন সাবজেক্ট হিসেবে আপনারা দে লিখবেন, তখন তার পূর্বে আসলে ডাস যদি থাকে, সেই ডাসটা আপনারা কখনোই লিখতে পারবেন না। কেননা ডাস, দের পূর্বে কখনোই ডাস বসে না। দের পূর্বে কি বসে? ওই ডাসটা তখন ডু হয়ে যাবে, আর কোনো পরিবর্তন নাই। ডাসটা তখন কি হয়ে যাবে? ডু হয়ে যাবে, না, তার তার বেশি কিছু না। আচ্ছা, একটা সেন্টেন্স দেখি, দে গোস দেয়ার, দে গোস দেয়ার, দে গোস দেয়ার। আচ্ছা, এখন গোস, গোস মানে কি? অক্সিলারি ভার্ব না এমনি মূল ভার্ব? এটা কি মূল ভার্ব? অক্সিলারি ভার্ব তো না, গোস সাবজেক্ট আছে দে, কিন্তু মূল ভার্ব আছে গোস, কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তাহলে গোস যেহেতু প্রেজেন্ট টেন্সে পড়ছে, প্রেজেন্ট টেন্সে ডু ডাস, তাহলে ভার্বের সাথে এস আছে বা ইএস আছে, ইএস থাকলে আমরা কি ব্যবহার করতে পারবো? ডাস ব্যবহার করতে হবে। তাহলে আচ্ছা, আমরা এখন যদি ডাস দিলাম, ডাস নট, সাবজেক্ট দে। আচ্ছা, এখন দের পূর্বে আমরা জানি কি? দের পূর্বে ডাস হয় না। এখন তাহলে এই ডাসটা কি লিখতে হবে? অটোমেটিক ডু। কি লিখতে হবে? ডু, ওকে। তাহলে কি হবে? ডোন্ট দে, ওকে, এনাফ। আশা করি ক্লাসটা নিয়মিত আপনারা এটা 1 ঘন্টা হোক, যে যতটুকু সময় লাগে আপনারা ভালো মতন দেখবেন, মানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা 5-এ 5 পাবেন, এটা আমি কনফার্ম। আশা করি ভিডিওটা সকলেই দেখবেন, আর দেখার পর যদি আপনারা বুঝেন যে আপনারা কিছু আসলে শিখতে পারছেন এটা থেকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তীতে আপনাদের গ্রামারে কোন কোন সমস্যা, বেশি বেশি কমেন্ট করবেন, তার উপরে আমি রিপ্লাই ভিডিও তৈরি করব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা পেজটি ফলো করবেন।
সকলকে ধন্যবাদ।